আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার, কমেছে A+-এর সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশের হারে মেয়েরা এগিয়ে, শিক্ষা ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধের সাথে জড়িত বলে বিএনপির নেতারা মানসিক ট্রমায় ভুগছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যান, হাইকোর্টের আদেশ, লিভ টু আপিল খারিজ, সাংগঠনিক কাজে বাধা নেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার এসএসসিতে বেড়েছে পাশের হার, কমেছে A+-এর সংখ্যা। গড় পাশের হার 83.04%। A+ পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এসব তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হচ্ছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 10 বছর সাধনার পর ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। করোনার ধাক্কা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেয় তারা। 60 দিনের মধ্যে রেজাল্ট দিল শিক্ষা বোর্ডগুলো। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 20,13,000 শিক্ষার্থী। পাশ করেছে 16,72,000। গড় পাশের হার 83.04%, যা গত বছরের চেয়ে 2.65% বেশি। তবে কমেছে A+-এর সংখ্যা, এবার পেয়েছে 1,72,000 শিক্ষার্থী। এবারও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড, পাশের হার 92.33%। সবচেয়ে কম সিলেটে 73.35%। এছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার 89.26%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 85%, ঢাকা বোর্ডে 83.92%, চট্টগ্রামে 82.80%, কুমিল্লায় 79.23%, দিনাজপুরে 78.43%, কারিগরিতে 81.38% এবং মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%। 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে, তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। মন্ত্রী জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত হবে নিম্ন মাধ্যমিক। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হবে। নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয়, সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আগামী ঈদের পর শনিবারে আর স্কুল খোলা থাকবে না বলেও জানান তিনি। এসএসসিতে যারা পাশ করছে তাদের মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী এইচএসসি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কেউ বাল্যবিয়ের শিকার হচ্ছে, আবার কেউ নতুন কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষার এই স্তরে ঝরে পড়া বন্ধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দ উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশি সবাই। পুরনো শিক্ষা কারিকুলামে পরীক্ষায় অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেক শিক্ষার্থী। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সহপাঠীদের জড়িয়ে ধরে কেঁদেও ফেলে কেউ কেউ। ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থী অভিভাবকদের অনেকেই স্কুলে গিয়ে ভালো ফল অর্জনের ক্ষণটি উদযাপন করে। নেচে গিয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাস করে শিক্ষার্থীরা।
এসএসসির চূড়ান্ত ফলাফল জানতে সকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। দুপুর 11টায় একযোগে অনলাইনে ফল প্রকাশিত হয়। তাই সশরীরে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। প্রেশার আমাদের আসলে একটা কারণে দেওয়া হয়েছে যাতে আমরা ভালো করি। এখন আমি যে রেজাল্টটা করেছি এটা তো আমি কাউকে দিয়ে দিতে পারবো না, আম্মুকেও দিতে পারবো না, বাবাকেও দিতে পারবো না। রেজাল্টটা আমারই থাকবে, ফিউচারে আমি ইউজ করব। আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি। মা দিবসে পরীক্ষার এই ভালো ফলাফল মার জন্যই উৎসর্গ করেছেন শিক্ষার্থীরা। মাকেই দিতে যাচ্ছি, কারণ মা রাত জেগে পড়িয়েছে, পড়া বুঝিয়ে দিয়েছে, সেই আমার পাশে ছিল, সাপোর্ট করছে, ফুল অন সাপোর্ট করছে। মা দিবসে আমাদের জন্য এটা আরেকটা প্রাপ্তি। মেয়ে গোল্ডেন জিপিএ পাইছে, এটা যে আমাদের ভিতরে এত অনুভূতি, এটা আমরা প্রকাশ করতে পারবো না। ভিকারুন্নিসা নুন স্কুলের অধ্যক্ষ জানান, কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, আর রেজাল্ট নিয়ে সন্তুষ্টির কথা জানান মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ। যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ক্লাসে কম আসে এবং মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে। রেজাল্টে আমরা সন্তুষ্ট। নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। এদিকে করোনা পরবর্তী 3 বছর পর পুরনো কারিকুলামে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন শিক্ষা কারিকুলামের চেয়ে পুরাতনটাই অনেক ভালো ছিল বলে মনে করছেন অভিভাবকরা। ক্রমান্বয়ে পরিবর্তন হওয়া এই শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। এতে শিক্ষার মান ও সন্তানদের অর্জন নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে গিয়ে মেধাশূন্য জাতি যাতে না গড়ে ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার তাগিদও দেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কমে যাবার কারণ খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, বেশিরভাগ বোর্ডে পাশের হারেও মেয়েরা এগিয়ে। এ সময় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20,38,000। এর মধ্যে ছাত্রের সংখ্যা 9,99,000 আর ছাত্রী 10,38,000। গণভবনে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে প্রত্যেক বোর্ডের ফলাফলের প্রতিবেদন সরকার প্রধানের কাছে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় তার সরকার। তিনি জানান, 15 বছরে দেশের সাক্ষরতার হারের পাশাপাশি মেয়েদের শিক্ষা ও কারিগরি শিক্ষার হারও বেড়েছে। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নতুন বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বছরের শুরুতে 2010 সাল থেকে এ পর্যন্ত 464 কোটি 74 লাখ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। এ সময় অধিকাংশ বোর্ডের ছাত্র সংখ্যা কমার কারণ খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বিবিএস কেও আমরা বলতে পারি, যখন তারা আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না। সাম্প্রতিক সময়ে ছেলেদের কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান,
এটিএন বাংলা, ঢাকা। কথার চাতুরি ছাড়া দেশকে দেওয়ার মতো বিএনপির আর কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধের সাথে জড়িত থাকায় দলটির নেতারা মানসিক ট্রমায় ভুগছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানে মিথ্যা তথ্য তুলে ধরে দেশের সংবিধানকে অস্বীকার করা আর অতীত ভুলে গিয়ে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানো। নেতিবাচক রাজনীতি করতে যেয়ে দলটির নেতারা অবিরাম মিথ্যাচার করে বলে জানান ওবায়দুল কাদের। তাদের আসলে এখন আর কথামালা চাতুরি ছাড়া দেশের মানুষকে দেশকে আর কিছু দেওয়ার নেই। কোন অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে তা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান ওবায়দুল কাদের। বলেন, তাদের শাসন আমলেই সরকারের বাইরে আরেক সরকার দেশ পরিচালনা করত। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি, বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন সরকার পরিচালনা করত। দেশের সংকট কোথায় তাও বিএনপির কাছে জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিশ্বের নানা দেশে অস্থিরতার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ পরিস্থিতির শিকার। যারা অপরাধ করেছে তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই। দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি প্রতিদিন সভা সমাবেশ করতে পারত না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের পর দেশ গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি। দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় 6.5 মাস পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরনির্ভরশীল সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক মেরুদণ্ড রাজনৈতিক কাঠামোকে ভেঙে নৈরাজ্যের রাজত্ব সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন এক রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। বিচার কেউ পাচ্ছে না, যদি দলীয় না হয় বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের সংকট আরো ঘনীভূত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সংকট থেকে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি নেতাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা কখন তাবিজ কবজের ওপর ভর করে সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের আগে কথা বলেন তিনি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় মন্ত্রী জানান, অতীতের মতো একই প্রক্রিয়ায় বাকি রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ককে আরও উচ্চতায় নিতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। যে প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি, একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি।
জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরীর সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় 2022 সালের 31 অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় নিম্ন আদালত। পরে জিএম কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করেন জেলা জজ আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান জিএম কাদের। গত বছরের 5 ফেব্রুয়ারি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। ফলে জিএম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জিয়াউল হক মৃধা। নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন এবং নাঙ্গল প্রতীকে অন্যান্য দলীয় প্রার্থীদেরকে উনি মনোনয়ন দিয়েছেন, যারা নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতেছে। উনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে সাংগঠনিকভাবে এবং সাংবিধানিকভাবে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল প্রকার দায়িত্ব পালন করা অধিকারী। তাকে এরকম মামলার আদেশ দ্বারা এই রকম কার্য থেকে বারিত করা যায় না। এটা আমাদের অনারেবল কোর্টে সাবমিশন ছিল। যেহেতু আজকে মহামান্য সুপ্রিম কোর্ট মূল আপিলটি ওনাদের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, এখন উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটার কোনো বাধা নেই। আদেশে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। জিয়াউল হক মৃধার আইনজীবী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের বৈধতা হাইকোর্টের মাধ্যমেই চূড়ান্ত হবে। আমাদের আপিলটা রিজেক্ট করে দেয় এবং বলে হাইকোর্টের মামলাটাই দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং সেইখানেই নিষ্পত্তি হওয়ার পর এটা ফাইনাল সিদ্ধান্ত হবে। জিএম কাদেরের আইনজীবীর দাবি, রওশন এরশাদের নেতৃত্বে গঠিত নতুন জাতীয় পার্টিতে জিয়াউল হক মৃধা থাকায় মামলাটির আর কোনো আইনগত ভিত্তি নেই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করবে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রী 2 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনের বৈঠকে দুদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি সহ একাধিক বিষয় আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। 1973 সাল থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অবস্থান করছে রোহিঙ্গারা। নিয়মিতভাবে সেদেশে যাওয়া রোহিঙ্গাদের বর্তমান সংখ্যা 69,000। সব ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়া রোহিঙ্গারা সেখানে ভাবমূর্তি নষ্ট করছে বাংলাদেশি পাসপোর্টের। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও মানবিক কারণে সৌদি সরকার তাদেরকে ফেরত পাঠাবে না। উল্টো তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নবায়নের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান সৌদি সরকার। তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিই। বৈঠকে দুদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির প্রস্তাব দেয় সৌদি আরব। আর সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে আনসার বিডিপি বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে বিভিন্ন বাহিনী ও সংস্থার ট্রেনিং সেন্টারগুলোতে প্রশিক্ষণে অংশ নিতে সৌদি আরবকে প্রস্তাব দেয় বাংলাদেশ। এবারের হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে। হজযাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিবেন, তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগবে। বৈঠকে সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশে ফেরত পাঠাতে পুনর্বিবেচনা ও সহযোগিতা করার বিষয়ে আশ্বাস দেয় সৌদি আরব। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। মা ছোট্ট এই শব্দের গভীরে সন্তানের পুরো বিশ্ব লুকানো। কবির ভাষায় মায়ের মতো আপন কেহ নেই। মাকে অবলম্বন করেই আমরা বেড়ে উঠি। আজ মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিড ভরে উঠেছে মায়ের সঙ্গে সন্তানদের ছবিতে, ভালোবাসার পংক্তিমালায়। মাকে শুভেচ্ছা জানাতে অনেকেই বিশেষ আয়োজন করেন। বলেন, মা তুমি আছো বলেই আমার জন্ম, আমার অস্তিত্ব জুড়ে তুমি, তোমাকে ভালোবাসি মা। আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। তুমি মমতা, তুমি আদর, তুমি ভালোবাসা, স্নেহের চাদর। পৃথিবীর মধুরতম ডাক মা। মা পাশে থাকে বলেই জীবনের সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায়।
অনেকেই বলেন মাকে ভালোবাসা জানানোর কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই, আবার অনেকের মত সারা জীবন যিনি নিজেকে আড়ালে রেখে পরিবারকে এগিয়ে নিয়েছেন তাকে নিয়ে একটি দিন বিশেষ আয়োজন করলে কোনো ক্ষতি নেই। মায়ের সম্মানে আলাদা করে ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস উদযাপন করা হয় বিশ্বজুড়ে। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসায় জড়িয়ে রাখেন মা। মা প্রতিটি সন্তানের জীবনে শক্তি, সাহস আর প্রেরণার উৎস। মধুর আমার মায়ের হাসি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার স্কুল শিক্ষিকা অ্যানা জার্ভিস মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে পারিবারিক বন্ধন বাড়ানোর কথা ভাবেন। তার মৃত্যুর পর মেয়ে মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে বন্ধুদের নিয়ে 1908 সালে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। তামান্না জেনিফার, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চিকিৎসা ক্ষেত্রে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরিতে অনন্য ভূমিকা রাখেনি, দক্ষ নার্স তৈরিতেও রেখেছে ভূমিকা। এখান থেকে পাশ করে অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বাইরে ও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক নার্সিং দিবসে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসব কথা বলেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। র্যালি, আলোচনা সভা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার মশিউর রহমান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মুইদুল ইসলাম। আমরা চেষ্টা করব আমরা যে শপথ নেই সেই শপথটি আমার জীবনের সমস্ত কাজের ভিতর দিয়ে সেটাকে পরিপূর্ণ সেই শর্তগুলো মেনে চলার জন্য আমাদের দেশীয় কালচারকে লালন করতে হবে। আমাদের চিকিৎসায় আমাদের যাবতীয় কাজ করবে আমাদের নার্সিং লিডার প্রয়োজন। সঠিক নেতৃত্ব যদি গড়ে না ওঠে তাহলে কিন্তু আমরা এই পেশায় পরিবর্তন আনতে পারবো না। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের ছাত্রীদের সংবর্ধনা ও দ্বিতীয় ও তৃতীয় বর্ষের উত্তীর্ণ ছাত্রীদের বেল্ট প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস সভা অনুষ্ঠিত হয়েছে। বনানীর অভিজাত একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বিক্রয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিইও ইদ্রিসুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের। সভায় ভার্চুয়ালি যোগ দেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা। পার্টেক্স খেলার খবর। সিরিজের শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে। সেই সাথে হোয়াইট ওয়াশের লজ্জাও এড়ালো সিকান্দার রাজার দল। বাংলাদেশের দেয়া 158 রানের টার্গেট ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার 50-তে 9 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে 2 উইকেট হারানো জিম্বাবুয়ে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 157 রান তোলে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার, কমেছে এ+এর সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে 8ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হচ্ছে।
পাশের হারে মেয়েরা এগিয়ে, শিক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধের সাথে জড়িত বলে বিএনপির নেতারা মানসিক ট্রমায় ভুগছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যান, হাইকোর্টের আদেশ, লিভ টু আপিল খারিজ, সাংগঠনিক কাজে বাধা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।